দেখো আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের প্র্যাকটিস সেশন 1। আমরা এর আগে টাইম অ্যান্ড ওয়ার্কের ফান্ডামেন্টাল কোশ্চেন দেখেছি, টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কনসেপ্ট অলরেডি আমরা দেখেছি। তো আজকে আমরা এর উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তোমরা কোয়েশ্চেনগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, প্রিলিমস, মেন্স সব ধরনের পরীক্ষাতেই আসতে পারে। তো আমরা গ্র্যাজুয়ালি সবগুলো কোশ্চেনই এখানে সলভ করব। চলে আসছি প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1-এ। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে বীর ক্যান do a work in X days while সমীর ক্যান ডু ইট ইন এক্স প্লাস 4 days। তার মানে দেখতে পাচ্ছ সমীর বীরের থেকে 4 দিন বেশি সময় নেয় কাজটা করতে। দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই বীর ইন 3 days টু ওয়ার্ক ডান বাই সমীর ইন 4 days ইজ 15:16। তাহলে দেখো এখানে 3 দিনে 3 ডেজে বীর কত কাজ করে আর 4 ডেজে সমীর কত কাজ করে, তাদের রেশিওটা দেওয়া আছে 15:16। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। দেখো এখানে এই কোশ্চেনটাকে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। আমি আগে এর ফান্ডামেন্টাল প্রসেসটা বলছি। এখানে রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই বীর ইন 3 days, বীরের 3 দিনের ওয়ার্ক ডানের সাথে সমীরের 4 দিনের ওয়ার্ক ডানের যে রেশিও, সেই রেশিওটা এখানে দেওয়া আছে। বীরের 3 দিনের ওয়ার্ক ডানের সাথে সমীরের 4 দিনের যে ওয়ার্ক ডান, সেই রেশিওটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো বীর একটা কাজ করে 4 দিনে, তো বীর যদি টোটাল কাজটা করে 4 দিনে, তাহলে বীর একদিনে কত কাজ করবে? বীর টোটাল কাজটা করছে এক্স দিনে, সরি, তাহলে একদিনে কত কাজ করবে? 1/x পার্ট। বীর যদি টোটাল কাজটা করে এক্স দিনে, বীর ক্যান ডু এ ওয়ার্ক ইন এক্স ডেজ, তাহলে 1 ডেজে কত করবে? 1/x পার্ট, কারণ এক্স ডেজে 1 পার্ট করছে, তাহলে 1 ডেজে কত করবে? 1/x পার্ট। এবার বীর 3 দিনে কত কাজ করবে সেটা আমরা দেখে নিই। তো বীর 3 দিনে করবে 3/x পার্ট। এবার সমীর এক্স প্লাস 4 ডেজে কমপ্লিট কাজটা করে, তাহলে একদিনে কত করবে? 1/x প্লাস 4 পার্ট। এবার সমীর 4 ডেজে কত কাজ করবে? সমীর 4 ডেজে করবে 4/x প্লাস 4 পার্ট। এবার এই রেশিওটা দেওয়া আছে, অর্থাৎ বীরের 3 ডেজের কাজ অর্থাৎ 3/x ইজ টু সমীরের 4 ডেজের কাজ অর্থাৎ 4/x প্লাস 4। এই রেশিওটা কোয়েশনে দেওয়া আছে কত? 15:16। তো এটাকে যদি আমরা সলভ করি, আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 3/x ডিভাইডেড বাই 4/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 15/16। তাহলে এখানে 3/x ইন্টু এখানে গেলে কি হবে? এটা x প্লাস 4 ওপরে যাবে আর নিচে হচ্ছে 4, দ্যাট ইজ ইকুয়াল টু 15/16। এটাকে 4 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি 4 হবে, এটাকে ক্যান্সেল করলে 5 হবে। তাহলে x প্লাস 4/x ইজ ইকুয়াল টু 5/4। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তো 5x is equal to 4x plus 16, and from there we have x equal to 16. এবার x equal to 16, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেলাম, অর্থাৎ ভীর কত দিনে কাজ করে। এটা x এর ভ্যালুও তোমাকে চাইতে পারতো, অথবা তোমাকে এটাও বলতে পারতো যে ভীর টোটাল কাজটা কত দিনে করে। অ্যান্সার উইল বি 16 days. সো ভীরের টাইম অফ ভীর উইল বি 16 days. এটা আমরা ফান্ডামেন্টাল মেথডে করলাম। এবার এই কোশ্চেনটাকে আমরা শর্টকাটে করব। শর্টকাটে কিভাবে করব দেখো, মেথড 2। দেখো এখানে এই যে রেশিওটা দেওয়া আছে 15:16, এটা কিসের রেশিও?
বীরের 3 দিনের কাজ এবং সমীরের 4 দিনের কাজ। তাহলে আমরা যদি বীরের 1 ডের কাজ আর সমীরের 1 ডের কাজের রেশিও বার করি, কি হবে? বীর 3 ডেজে করে 15 ইউনিট, তাহলে 1 ডেজে কত করবে? 15/3। আর সমীর 4 ডেজে করে 16 ইউনিট, তাহলে 1 ডেতে কত করবে? 16/4 ইউনিট। তাহলে আমরা 1 ডেতে কে কত কাজ করবে সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে? 5:4। এবার দেখো 1 ডেতে যে যত ইউনিট কাজ করে তার যেটা রেশিও সেটাই এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমরা যদি এফিসিয়েন্সি রেশিও বার করি, এফিসিয়েন্সি রেশিও কার বার করব? না বীরের সাথে সমীরের বার করব। সেটা কত হবে? 5:4। বীরের সাথে সমীরের যদি আমরা দেখি 5:4। এবার আমরা কি জানি? এফিসিয়েন্সি এবং টাইম এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এবার টাইম রেশিও বার করি, এফিসিয়েন্সি রেশিও বীরের সাথে সমীরের 5:4, তাহলে টাইম রেশিওটা কত হবে? 4:5, বিকজ উই নো দ্যাট efficiency is inversely proportional to time. এফিসিয়েন্সি মানে কি? আমি তোমাদের বলেছিলাম একদিনে যে যত কাজ করে বা 1 ঘন্টায় যে যত ইউনিট কাজ করে, ইট মিনস ইউনিট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, যদি আমরা ইউনিটের হিসাবে বলি। আর যদি পার্সেন্টেজের হিসাবে বলি তাহলে পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। যার এফিসিয়েন্সি বেশি সে তাড়াতাড়ি কাজ করবে, অর্থাৎ যার কর্মদক্ষতা বেশি তার সময় কম লাগবে। সো এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। সো সিন্স দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি of Veer and Samir is 5:4, so ratio of the time will be the inverse ratio of 5:4, that is 4:5. তাহলে দেখো বীর যদি একটা কাজ করতে 4 ইউনিট সময় নেয়, সমীর নেবে 5 ইউনিট, তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। এবং এই 1 ইউনিট সমান সমান কিন্তু 4 ডেজ, কারণ দেখো বীর যখন x দিন নিচ্ছে সমীর x+4 ডেজ নিচ্ছে। তুমি দেখো বীর যখন x ডে নিচ্ছে সমীর কত নিচ্ছে? x+4 ডেজ, অর্থাৎ সমীর বীরের থেকে কদিন বেশি সময় নিচ্ছে? 4 দিন বেশি সময় নিচ্ছে। তো যখন 4 দিন বেশি সময় নিচ্ছে তার মানে এই ডিফারেন্সটা 1 ইউনিট সমান সমান কত? 4 ডেজ। এবার আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ বীর কত দিনের কাজটা করে বার করতে বলেছে। তো বীরের কত রয়েছে? এখানে 4 ইউনিট রয়েছে। তো 1 ইউনিট ইজ ইকুয়াল টু যদি 4 ডেজ হয় তাহলে 4 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 16 ডেজ। তাহলে বীরের টাইম, বীর টেক্স 16 ডেজ, অর্থাৎ x ইকুয়াল টু কত? না x ইকুয়াল টু 16 ডেজ, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তো তুমি যেভাবেই করো, তুমি ফান্ডামেন্টাল মেথডেও করতে পারো বা এভাবে রেশিও মেথডেও করতে পারো, তোমার অ্যান্সার কত আসবে? x ইকুয়াল টু 16। দেখো এফিসিয়েন্সি সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের এফিসিয়েন্সি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এফিসিয়েন্সিকে বাংলায় বলে কার্যক্ষমতা। এফিসিয়েন্সি কাকে বলে? একে আমরা দুটো অ্যাঙ্গেল থেকে বলতে পারি, একটা পার্সেন্টেজ, একটা ইউনিট অফ ওয়ার্ক ডান, বা পার্টও বলতে পারো। তো আমরা এখানে বলতে পারি পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, অথবা আমরা এরকমও বলতে পারি ইউনিট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ইউনিট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম বা ইউনিট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ফর এক্সাম্পল, ধরো বললাম এ একটা কাজ করে 10 ডেজে আর বি একটা কাজ করে 25 ডেজে। তাদের এফিসিয়েন্সি কম্পেয়ার করো, কম্পেয়ার দেয়ার এফিসিয়েন্সি, বা তাদের এফিসিয়েন্সি রেশিও বার করো। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার এফিসিয়েন্সি। দেখো এ 10 দিনে একটা কাজ করে, তাহলে এ একদিনে কত কাজ করবে? 1/10 পার্ট, কারণ টোটাল কাজটাকে আমরা 1 পার্ট যদি ধরি, এ একদিনে করবে 1/10 পার্ট। এবার আমরা দেখেছি এফিসিয়েন্সি মানে পার্সেন্টেজ অফ
ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। তাহলে একদিনে কত পার্সেন্ট কাজ করে ইন্টু 100, 10%। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এফিসিয়েন্সি অফ এ ইজ ইকুয়াল টু 10%। একই রকমভাবে বি একটা কাজ করে 25 দিনে, 25 ডেজে। তাহলে বি একদিনে কত কাজ করবে? 1/25 পার্ট। তাহলে তার যদি পার্সেন্টেজ বার করি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 4%। তাহলে এফিসিয়েন্সি অফ বি কত হবে? 4%। এবার যদি আমরা এখান থেকে এফিসিয়েন্সির রেশিও বার করি, এফিসিয়েন্সি অফ এ ইজ টু এফিসিয়েন্সি অফ বি, তাহলে রেশিওটা কত হবে? 10% ইজ টু 4%। এটাকে যদি আমরা ক্যান্সেল করি 2 দিয়ে, এটা 5 হবে, এবং এটা কত হবে? এটা 2 হবে। তো এই অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারি। এবার দেখো এটাকে আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখব। কিভাবে? এখানে টাইমটা দিয়ে দিয়েছে। আমরা কি করব? এ এর টাইম 10 ডেজ, এ 10 দিন একটা কাজ করে, আর বি এর টাইম 25 ডেজ। 10 এবং 25 এর এলসিএম যদি আমরা নেই, তাহলে 50। এটাকে আমরা ধরবো টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ইউনিট। আমি ধরলাম টোটাল 50 ইউনিট কাজ হচ্ছে। কি করে পেলাম আমরা এই 50টা? 10 এবং 25 এর এলসিএম নিলাম, টোটাল ওয়ার্ক ইউনিট। আর এবার আমরা কি করব? ইউনিট পার ডে বা ওয়ার্ক পার ডে, একদিনে কে কত ইউনিট কাজ করে। এ 10 দিনে করে 50 ইউনিট, তাহলে একদিনে কত করবে? 5 ইউনিট। আর বি 25 ডেজে করে 50 ইউনিট, একদিনে কত করবে? 2 ইউনিট। তাহলে এই যে ওয়ার্ক পার ডে মানে ওয়ার্ক ইউনিট পার ডে, এটাকেই তো আমরা এফিসিয়েন্সি বলি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এফিসিয়েন্সি অফ এ ইজ টু এফিসিয়েন্সি অফ বি, সেটা কত হবে? না, সেটা হবে 5:2। তাহলে আমরা এখান থেকে এফিসিয়েন্সি রেশিও পেলাম। এভাবে আমরা পেতে পারি। এবার 3 নম্বর আরেকটা মেথড বলছি। দিস ইজ মেথড 1, দিস ইজ মেথড 2, আরেকটা মেথড বলছি, মেথড 3। সেটা হচ্ছে আমরা টাইমের রেশিও বার করব। টাইম অফ এ ইজ টু টাইম অফ বি। এ একটা কাজ করছে 10 দিনে, আর বি করছে কত দিনে? 25 দিনে। তো টাইমের রেশিও 10:25, 5 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? 2 হবে, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 হবে। তো টাইমের রেশিও আমরা কি পাচ্ছি? 2:5। এবার আমরা কি জানি? এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। আমরা জানি এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ যার এফিসিয়েন্সি বেশি তার কাজ করতে সময় কম লাগবে, এটা আমরা জানি। তাহলে efficiency is inversely proportional to time. We know that when work is constant, when work is constant. তো সেক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি রেশিও যদি বার করি, এফিসিয়েন্সি অফ এ ইজ টু এফিসিয়েন্সি অফ বি, সেটা কত হবে? সেটা 5:2। তো এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেলাম। দেখো আমাদের এফিসিয়েন্সি রেশিও কিন্তু 5:2 রয়েছে। অর্থাৎ তুমি যে কোনোভাবেই হোক এফিসিয়েন্সি রেশিও ঠিক বার করতে পারবে। সে সঙ্গে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা যদি কম্প্যারেটিভ স্টাডি করি এফিসিয়েন্সির সাথে টাইমের, তো আমরা কি জানি? আমরা জানি যে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? একটা রাশি বাড়লে আরেকটা রাশি কমবে। এফিসিয়েন্সিকে আমরা যদি ই দিয়ে ডিনোট করি, আর টাইমকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে সরানোর জন্য আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে, আর একটা কনস্ট্যান্ট দিতে হবে কে। সো ই ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/t। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, তাহলে ই ইন্টু টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এখানে কনস্ট্যান্টটা কি? এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম প্রোভাইডেড ওয়ার্ক ইজ কনস্ট্যান্ট, তাই না? এখানে তো কনস্ট্যান্ট বলতে আমরা কাকে বলছি? ওয়ার্ককে। কারণ ওয়ার্কটা যদি ফিক্সড থাকে, তাহলে যে ওয়ার্কারের এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে কনস্ট্যান্ট, কে ফর কনস্ট্যান্ট, কে মানে কি?
কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বলতে এখানে কি টোটাল ওয়ার্ক, তাহলে আমরা এখানে বলতে পারি টোটাল ওয়ার্ক ইউনিট, অর্থাৎ এফিসিয়েন্সি ইন্টু টাইম যদি আমরা করি ইট উইল বি টোটাল ওয়ার্ক ইউনিট। তাহলে আমরা এটাকে ভ্যারিফাই করতে পারি এখান দিয়ে। দেখো আমরা এর টোটাল নাম্বার অফ ডেজ 10 আর বি এর টোটাল নাম্বার অফ ডেজ আমরা 25 দেখেছি। 25 আর 10 এর এলসিএম 50টাকে আমরা টোটাল ওয়ার্ক ইউনিট ধরেছি। এবার এ 50 ইউনিট করছে 10 ডেজে, তাহলে এ একদিনে কত করবে 5 ইউনিট। এবার তুমি যদি ইন্টু করো 10 ইন্টু 5 কত হচ্ছে 50 হচ্ছে না, অর্থাৎ টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ইউনিট। আবার তুমি যদি এখানে ইন্টু করো 25 ইন্টু 2 কত হবে 50। কীভাবে হচ্ছে, এটা বি এর টাইম, এটা বি এর এফিসিয়েন্সি, তো এফিসিয়েন্সি ইন্টু টাইম ইন্টু করলে কী হচ্ছে টোটাল ওয়ার্ক ইউনিট। অর্থাৎ এই অ্যাঙ্গেলে আমরা অঙ্কগুলোকে সলভ করব। কামিং টু সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো বলছে যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days. B and C together can complete the same work in 30 days. A is 100% more efficient than C. দেখো 100% more efficient মানে C যদি 100 করে A 100 এর 100% মানে কি আরও 100, অর্থাৎ ডবল হয়ে যাবে তখন। Find in how much time B can complete the work. তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। এ একটা কাজ করছে 18 ডেজে, এ আর বি দুজনে একসাথে। এ আর বি দুজনে একটা কাজ করছে একসাথে 18 ডেজে, আর বি আর সি করছে 30 ডেজে। তো আমরা এটাকে এলসিএম নিয়ে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করে করতে পারি। দেখো এ আর বি এখানে ডে, এ আর বি একটা কাজ করছে 18 ডেজে, বি আর সি ওই কাজটা করছে 30 ডেজে। 18 আর 30 এলসিএম কত 90, এটাকে আমরা ধরলাম টোটাল ওয়ার্ক ইউনিট। এটাকে আমরা ধরলাম টোটাল ওয়ার্ক ইউনিট। তাহলে একদিনে কে কত ইউনিট করবে, ইউনিট পার ডে। এ আর বি দুজনে মিলে একদিনে করবে 5 ইউনিট, আর বি আর সি দুজনে মিলে একদিনে করবে 3 ইউনিট। অর্থাৎ এ প্লাস বি একদিনে করবে 5 ইউনিট, আর বি প্লাস সি একদিনে করবে 3 ইউনিট। অর্থাৎ আমরা এদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলে দিয়েছে এ ইজ 100% মোর এফিসিয়েন্ট দ্যান সি। তাহলে এ যদি সি এর থেকে 100% মোর এফিসিয়েন্ট হয়, তাহলে আমাদের বলছে ইন হাউ মাচ টাইম বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। বি একাকি কত দিনে কাজটা করবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই জায়গাটা এসে আমরা কি করতে পারি, এই জায়গাটা এসে আমরা কি করতে পারি, এখানে এফিসিয়েন্সির অ্যাঙ্গেল থেকে তুমি যদি দেখো এ আর সি এর যদি এফিসিয়েন্সি, সি যদি একদিনে 100 ইউনিট কাজ করে, এ করবে কত, এ ইজ 100% মোর, 100-এর সাথে আরও 100 যোগ হবে, তাহলে কত হবে 2:1। এফিসিয়েন্সি রেশিও এ আর সি এর 2:1, অর্থাৎ এ সি এর ডবল কাজ করে। এ সি এর কি করে না ডবল কাজ করে। তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি 2c বলতে পারি না, এ ইজ ইকুয়াল টু 2c। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি আমরা বসিয়ে দেই, তাহলে এ প্লাস বি তো একদিনে করছে 5 ইউনিট, তাহলে এ এর জায়গায় যদি 2c বসাই তাহলে 2c প্লাস বি একদিনে কত করবে 5 ইউনিট। আর এখানে বি প্লাস সি একদিনে কত করছে, বি প্লাস সি একদিনে করছে 3 ইউনিট। তো আমরা এক কাজ করি, এই 2cটাকে এরকম করে লিখে দিই সি প্লাস সি প্লাস বি। কেন এটা আমরা করছি, কারণ বি প্লাস সি একদিনে কত করে 3 ইউনিট, তাহলে এখান থেকে সি একদিনে কত কাজ করবে
5 - 3 মানে 2 ইউনিট, অর্থাৎ সি একদিনে করবে 2 ইউনিট পার ডে। এবার সি যদি একদিনে 2 ইউনিট করে তাহলে এ কত কাজ করবে? 2 × 2, দ্যাট ইজ 4 ইউনিট পার ডে, অর্থাৎ এ একদিনে করবে 4 ইউনিট পার ডে। এবার দেখো এ প্লাস বি দুজনে মিলে একদিনে করে 5 ইউনিট। এখান থেকে এ একদিনে কত করছে? এ একদিনে করছে 4 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি একদিনে কত কাজ করবে? 5 - 4 ইউনিট পার ডে বা 1 ইউনিট পার ডে। বি একদিনে করছে 1 ইউনিট। এবার বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে বি টোটাল কাজটা করবে কত দিনে? তো টাইম অফ বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, দেখো টোটাল ওয়ার্কটাকে আমরা কত ধরেছি? 90 ধরেছি। তো 90/1 ডে, অর্থাৎ বি কমপ্লিট কাজটা করবে 90 ডেজে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন অপশন ডি, 90 ডেজ। তো এখানে পরের কোশ্চেনে বলছে যে রবি ক্যান ডু 3/4 অফ এ ওয়ার্ক, একটা কাজের 3/4 করছে ইন 27/2 ডেজ। রবি ক্যান ডু 3/4 অফ এ ওয়ার্ক ইন 27/2 ডেজ, while Hira can do 2/3 of the same work. Hira can do 2/3 of the same work in 8 hours. তো রবি 3/4 অফ দ্য ওয়ার্ক করছে 27/2 আওয়ার্সে, আর হীরা 2/3 অফ দ্য ওয়ার্ক করছে 8 আওয়ার্সে। ইফ বোথ স্টার্টেড ওয়ার্কিং টুগেদার দেন ইন হাউ মাচ টাইম দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। দেখো এই কোশ্চেনটাকে সব থেকে সহজে আমরা কীভাবে করতে পারি। এখানে রবি 3/4 অফ দ্য ওয়ার্ক করছে, 3/4 অফ দ্য ওয়ার্ক করছে কত না 27/2 ডেজে। তাহলে 1 ইউনিট 3/4 অফ দ্য ওয়ার্ক বা 3/4 পার্ট করছে 27/7 ডেজে, তাহলে 1 পার্ট মানে কি? কমপ্লিট ওয়ার্ক। তাহলে 1 ইউনিট কাজ করবে সে কত দিনে? 27/2 ডিভাইডেড বাই 3/4, তাহলে উল্টে যাবে, এটা 4/3 হয়ে যাবে। তাহলে কারণ 3/4 পার্ট করছে 27/2 ডেজে, তাহলে 1 পার্ট কত করবে? বাই হয়ে যাবে। তো 27/2 বাই 3/4 উল্টে গেলে 4/3। এটা করলে কত হবে? 9। এটা করলে কত হবে? 2। তাহলে কত হচ্ছে? 18 ডেজে। তাহলে রবি 1 পার্ট অর্থাৎ কমপ্লিট কাজটা করছে 18 ডেজে। এবার হীরার কথা বলছি। হীরা 2/3 কাজ করছে, 2/3 পার্ট করছে কত দিনে? 8 আওয়ার্সে। আচ্ছা এটা আওয়ার হবে, এটা ডে হবে না, ইট উইল বি ইন আওয়ার, আওয়ারে দেওয়া আছে। তো হীরা 2/3 পার্ট করছে কত না 8 আওয়ার্সে। তাহলে 1 পার্ট করবে কত আওয়ার্সে? 1 পার্ট করবে 8 × 3/2 আওয়ার্সে। তাহলে কত হবে? 12 আওয়ার্সে। তাহলে আমরা হীরারও কমপ্লিট কাজটা করার জন্য টাইমটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলেছে দুজনে মিলে কাজটা কত দিনে করতে পারবে, অর্থাৎ টাইম টেকেন বাই রবি প্লাস হীরা। দেখো রবি কমপ্লিট কাজটা করে 18 দিনে আর হীরা কমপ্লিট কাজটা করে 12 দিনে। তাহলে দুজনে মিলে তারা কত দিনে কাজটা করবে? এর ডিরেক্ট তুমি ফর্মুলা ইউজ করতে পারো, 18 × 12 ডিভাইডেড বাই 18 + 12। এটা একটা ফর্মুলা। মানে যদি রবি একটা কাজ করে এ দিনে বা এ আওয়ার্সে আর হীরা যদি একটা কাজ করে বি আওয়ার্সে, তাহলে তারা দুজনে মিলে কতক্ষণে কাজটা করবে? a × b / a + b। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। তাহলে এত আওয়ার্সে, তাহলে এখানে কত আসছে? 18 × 12 ডিভাইডেড বাই এখানে কত? 13। 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে কত হবে? 5। তো 3 × 12 = 36, 36/5 ঘন্টা, অর্থাৎ 7/2 আওয়ার্স, 7.2 আওয়ার্স। এটাকে তুমি এভাবে করতে পারো, অথবা তুমি এটাকে ইউনিটারি মেথডেও করতে পারো। যখন তুমি এদের টাইম ইন্ডিভিজুয়াল টাইমটা পেয়ে গেলে কে কতক্ষণে করবে, এবার তুমি এটাকে এরকম করতে পারো, রবি করছে 18 ঘন্টায় কমপ্লিট কাজটা আর হীরা করছে 12 ঘন্টায় কমপ্লিট কাজটা। 18 আর 12-র এলসিএম তুমি যদি নাও 36 ইউনিট টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি ইউনিট পার ওয়ার্ক, রবি 18 ঘন্টায় করছে 36, 1 ঘন্টায় করছে 2, আর হীরা 12 ঘন্টায় করছে 36, 1 ঘন্টায় করছে 3। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত ইউনিট করছে? 5 ইউনিট পার আওয়ার। তো দুজনে মিলে টোটাল কাজটা করবে কত সময়? রবি প্লাস হীরা 36/5 এত ঘন্টা, মানে হচ্ছে 7.2 আওয়ার্স। তো তুমি এভাবেও করতে পারো, ঠিক আছে। অথবা তুমি ডিরেক্ট যে তোমাদের ফর্মুলাটা বললাম, যে ধরো এ একটা কাজ করছে এ আওয়ার্সে,
বি একটা কাজ করছে স্মল বি আওয়ার্সে, তাহলে দুজনে মিলে কাজটা করবে কতক্ষণে, টাইম অফ এ প্লাস বি, সেটা কি হবে না এ ইন্টু বি বাই এ প্লাস বি। এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পেয়েছি, এ একদিনে 1 ঘন্টায় কত করবে 1/a পার্ট, বি 1 ঘন্টায় কত করবে 1/b পার্ট, দুজনে মিলে একসাথে 1 ঘন্টা কত করবে 1/a প্লাস 1/b, সেটাকে যোগ করলে কত হবে a প্লাস বি বাই এ বি। এটা দুজনে মিলে 1 ঘন্টায় করছে, তাহলে কমপ্লিট কাজটা করবে কতক্ষণ, এটাকে উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে গেলে এ বি বাই এ প্লাস বি। তো তুমি এইভাবেও এখানে এসে ফর্মুলা ডিরেক্টলি পুট করতে পারো, অথবা তুমি যখন ইন্ডিভিজুয়াল টাইমটা পেয়ে গেলে সেটাকে এফিসিয়েন্সি বার করে করতে পারবে। দেখো নেক্সট কোশ্চেন বলছে রাম অ্যান্ড শ্যাম ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ, অর্থাৎ তারা দুজনে মিলে কাজটা করছে 16 ডেজে। রাম অ্যান্ড শ্যাম ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ, অর্থাৎ তারা দুজনে মিলে একটা কাজ করছে 16 দিনে 16 ডেজে। শ্যাম টেক্স টুয়াইস টাইম অ্যাজ রাম টেক্স, অর্থাৎ শ্যাম রামের ডবল টাইম নেয় টু কমপ্লিট এ ওয়ার্ক। ইন হাউ মেনি ডেজ শ্যাম অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, শ্যাম একাকী কত দিনে করে সেটা আমাদের বার করতে বলেছে। দেখো এখানে আমরা যদি টাইমের অ্যাঙ্গেল থেকে দেখি, টাইমের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, শ্যাম টেক্স টুয়াইস, শ্যাম রামের থেকে ডবল সময় নেয়, শ্যাম টেক্স টুয়াইস টাইম অ্যাজ রাম টেক্স টু কমপ্লিট আ ওয়ার্ক, অর্থাৎ টাইমের রেশিও আমরা কি পাচ্ছি 2:1, টাইমের রেশিও আমরা পাচ্ছি 2:1। তাহলে এফিসিয়েন্সির রেশিও কী হবে, শ্যামের সাথে রামের 1:2, কারণ টাইমের রেশিও যেটা হবে তার ইনভার্স করলে আমরা এফিসিয়েন্সি রেশিও পাবো। এবার দেখো এফিসিয়েন্সি রেশিও 1:2 মানে কি, শ্যাম যদি একদিনে 1 ইউনিট কাজ করে, রাম করবে 2 ইউনিট, তাহলে আমরা টোটাল ওয়ার্কটা বার করব। এবার দেখো টোটাল ওয়ার্ক আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ইউনিট। এবার দেখতে হবে টাইমটা কার দেওয়া আছে, টাইমটা এখানে 16 ডেজ কার দেওয়া আছে, বোথ শ্যাম অ্যান্ড রাম দুজনের কম্বাইন্ড টাইম দেওয়া আছে 16 ডেজ। তাহলে আমরা এফিসিয়েন্সিটাও দুজনের কম্বাইন করব, অর্থাৎ শ্যাম একদিনে করে 1 ইউনিট আর রাম একদিনে করে 2 ইউনিট, তাহলে দুজনে মিলে একদিনে কত কাজ করবে, 2 আর 1 3 ইউনিট, এবং দুজনে মিলে কমপ্লিট কাজটা কত করবে ইন্টু 16, কারণ দুজনে মিলে 16 দিনে কাজটা করে, দুজনে মিলে একদিনে কত করছে 2 আর 1 3 ইউনিট, তাহলে 16 দিনে কমপ্লিট কাজটা করছে, তাহলে 16 দিনে মোট কত কাজ করবে 3 16 48 ইউনিট, 48 ইউনিট। এবার বলছে এই কাজটা শ্যাম কত দিনে করবে, টোটাল কাজ 48 ইউনিট, আর শ্যামের এফিসিয়েন্সি কত 1 ইউনিট পার ডে, অর্থাৎ শ্যাম যদি একদিনে 1 ইউনিট করে তাহলে 48 ইউনিট করবে কত দিনে, অর্থাৎ 48 ডেজে হবে অ্যান্সার। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 48 ডেজ। দেখো এখানে বলছে লোকেশ স্টার্টস এ ওয়ার্ক অ্যান্ড আফটার 6 days হি লেফট অ্যান্ড দ্য রিমেনিং ওয়ার্ক ইজ ফিনিশড বাই রাকেশ ইন 12 days. Had Lokesh worked for 9 days, Rakesh would have finished the remaining work in 8 days. Find the time taken by Lokesh to complete the work. দেখো এটা কম্পারেটিভ স্টাডিজের উপর কোশ্চেন, এখানে আমরা লোকেশকে রাখছি, আর এখানে রাকেশকে রাখছি। Lokesh has started a work and after 6 days he left. তো প্রথম ক্ষেত্রে লোকেশ 6 দিন কাজ করলো and রাকেশ finished the remaining work in 12 days. রাকেশ বাকি কাজটা 12 দিনে শেষ করলো, লোকেশ 6 দিন কাজ করলো আর রাকেশ বাকি কাজটা 12 দিনে শেষ করলো। Had Lokesh worked for 9 days. এবার সেকেন্ড ক্ষেত্রে বলছে যদি লোকেশ 9 দিন কাজ করতো, রাকেশ উড হ্যাভ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 days, তাহলে রাকেশ রিমেনিং ওয়ার্কটাকে কত দিনে কমপ্লিট করতো না 8 দিনে কমপ্লিট করতো। রাকেশ উড হ্যাভ কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 days। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটা প্রথম ক্ষেত্রে এরকম হয়েছে যে লোকেশ 6 দিন কাজ করে যাওয়ার পর যে কাজটা বাকি থাকলো সেটা রাকেশ করেছে 12 দিনে। দ্বিতীয় ক্ষেত্রে লোকেশ 9 দিন কাজ করেছে, অর্থাৎ লোকেশ কদিন কাজ বেশি করেছে, লোকেশের 3 দিন কাজ বেশি করা হয়েছে সেকেন্ড ক্ষেত্রে, এবং তার ফলে
রাকেশের 4 দিন কম কাজ করতে হয়েছে, কারণ লোকেশ তো 3 দিন এখানে বেশি কাজ করেছে, অর্থাৎ রাকেশের জন্য যে কাজটা বাকি ছিল সেটা তুলনামূলক কম আগের তুলনায়। তো লোকেশের 3 দিন কাজ বেশি করার জন্য রাকেশের 4 দিন সময় কম লেগেছে। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে রাকেশের 4 দিনের কাজ লোকেশ 3 দিনে করে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে রাকেশের 4 দিনের কাজ আর ইন্টু 4 ইজ ইকুয়াল টু লোকেশ 3 দিন করে চলে গেছে, কারণ লোকেশ 3 দিন বেশি কাজ করার জন্য রাকেশের 4 দিন সময় কম লেগেছে, অর্থাৎ রাকেশের 4 দিনের কাজ লোকেশ 3 দিনে করে গেছে। আমরা যদি এফিসিয়েন্সি অফ লোকেশকে এল ধরি, আমরা যদি এফিসিয়েন্সি অফ লোকেশকে এল ইউনিট পার ডে ধরি, আর এফিসিয়েন্সি অফ রাকেশকে আমরা যদি আর ইউনিট পার ডে ধরি, তাহলে লোকেশের 3 দিনের কাজ কত? এল ইন্টু 3 ইজ ইকুয়াল টু রাকেশের 4 দিনের কাজ। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি আমরা বার করি, লোকেশ বাই রাকেশ ইজ ইকুয়াল টু কত হবে? 4/3, অ্যান্ড ফ্রম দেয়ার উই ক্যান সে লোকেশ ইন্টু রাকেশ ইস টু রাকেশ কত হবে? 4:3। লোকেশ ইস টু রাকেশ কত হবে? 4:3। এটা আমরা এফিসিয়েন্সি রেশিও পেলাম। লোকেশ ইস টু রাকেশ দ্যাট ইজ 4:3। তো সেক্ষেত্রে আমরা এদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এবার বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই লোকেশ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো এখানে টোটাল ওয়ার্কটা আমরা আগে বার করে নিই। এটা আমরা পেলাম যেটা 4:3, এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম এফিসিয়েন্সি রেশিও। দিস ইজ বেসিক্যালি এফিসিয়েন্সি রেশিও, অর্থাৎ লোকেশ যদি একদিনে 4 ইউনিট কাজ করে, রাকেশ করবে কত? 3 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বার করি। টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক লোকেশ যে কোনো একটা থেকে বার করো, লোকেশের 6 দিন প্লাস রাকেশের 12 দিন করতে পারো, অথবা লোকেশের 9 দিন প্লাস রাকেশের 8 দিন, ব্যাপার একই। তো লোকেশ 6 দিনে কত কাজ করবে? লোকেশ একদিনে করে 4 ইউনিট, 6 দিনে কত কাজ করবে? 6 ইন্টু 4, প্লাস রাকেশ একদিনে করে 3 ইউনিট, 12 দিনে কত করবে? 12 ইন্টু 3। তাহলে টোটাল ওয়ার্ক কত? এখানে 24 প্লাস এখানে 3 বারং 36, তাহলে কত হচ্ছে এখানে? 60 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেলাম 60 ইউনিট। এবার এই কাজটা লোকেশ কত দিনে করবে? টাইম টেকেন বাই লোকেশ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। টোটাল ওয়ার্ক 60, আর লোকেশ একদিনে কত করে? 4 ইউনিট কাজ, তাহলে 60/4 দ্যাট ইজ 15 ডেজ। সো ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই লোকেশ ইন 15 ডেজ। এবার তুমি এই টোটাল ওয়ার্কটা তুমি সেকেন্ডটা দিয়েও বার করতে পারো। এখানে 9 ইন্টু 4 করলে 36, আর 8 ইন্টু 3 করলে 24, যোগ করলে তুমি 60 পাচ্ছ। তাহলে যেভাবে তুমি করো অ্যান্সার আমাদের কত আসবে? অ্যান্সার হবে 15 ডেজ। লোকেশ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 15 ডেজ। যদি তোমাকে বলতো রাকেশ কত দিনে করে, তাহলে আমরা 60 কি করতাম? 3 করতাম, 20 ডেজ হতো। যদি বলতো দুজনে মিলে একসাথে কত দিনে করে, তাহলে 15, সেক্ষেত্রে আমরা 60কে কি করতাম? 4 + 3 7 দিয়ে ডিভাইড করতাম, কারণ দুজনে মিলে তো একদিনে 7 ইউনিট করে, তো 60/7 করে যেটা হবে সেটা সেক্ষেত্রে। তো এখানে লোকেশের টাইম বার করতে বলেছে, এই জন্য অ্যান্সার কত হচ্ছে? 15 ডেজ। নেক্সট কোশ্চেন বলছে 40 men and 20 women, 40 men and 20 women together can complete a work in 12 days. তারা একসাথে একটা কাজ করে 12 দিনে। And the ratio of efficiency of a man to a woman in 2:3. তাহলে এফিসিয়েন্সি রেশিও একটা ম্যান এবং একটা ওয়েমেন 2:3, অর্থাৎ একটা ম্যান যদি একদিনে 2 ইউনিট কাজ করে, একটা ওম্যান করবে 3 ইউনিট। Find how many men are required to complete half of the work in 7 days. দেখো তাহলে হাফ অফ দ্য ওয়ার্ক যখন বলছে, আগে আমাদের টোটাল ওয়ার্কটা বার করতে হবে। তো এখানে যেটা দিয়েছে যে এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও যদি আমরা দেখি ম্যান ইস টু ওয়েমেন, সেটা কত? দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ ম্যান টু ওয়েমেন দ্যাট ইজ 2:3। এফিসিয়েন্সি রেশিও ম্যান এবং ওয়েমেনের 2:3। এবার দেখো 40 ম্যান আর 20 ওমেন টুগেদার একটা কাজ করে 12 ডেজে। তাহলে আমরা আগে টোটাল ওয়ার্কটাকে বার করে নেব। টোটাল ওয়ার্কটাকে আমরা বার করব। 40 ম্যান অ্যান্ড 20 ওমেন। একজন ম্যান, এই যে এফিসিয়েন্সি রেশিওটা আমরা পেলাম 2:3, অর্থাৎ একজন ম্যান একদিনে যদি 2 ইউনিট করে, একজন ওমেন করবে একদিনে 3 ইউনিট। তো একজন ম্যান একদিনে করে 2 ইউনিট, তাহলে 40 জন ম্যান একদিনে কত কাজ করবে? 40 × 2,
প্লাস একজন ওম্যান একদিনে কত করে 3 ইউনিট, তাহলে 20 ওম্যান একদিনে কত কাজ করবে 20 ইন্টু 3, এটা তারা একদিনে করছে এবং তারা 12 ডেজে কমপ্লিট কাজটা করে, তাহলে কমপ্লিট কাজটা কত ইন্টু 12, এত ইউনিট। তাহলে এখানে 80 প্লাস 60 ইন্টু 12, তাহলে 140 ইন্টু 12 এত ইউনিট। সো টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু 140 ইন্টু 12। এবার বলছে হাউ মেনি মেন আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হাফ অফ দ্য ওয়ার্ক ইন 7 ডেজ। তো 7 ডেজের এর হাফ কাজ করবে, তাহলে কতজন ম্যান লাগবে? তাহলে ওয়ার্ক টু বি ডান কত হবে, টোটাল ওয়ার্কের হাফ অর্থাৎ 140 ইন্টু 12 ডিভাইডেড বাই 2, এত ইউনিট। তাহলে আমরা বলতে পারি 140 ইন্টু 6 ইউনিট এই কাজটা করতে হবে। 7 ডেজে করতে কজন ম্যান লাগবে? তাহলে নাম্বার অফ ম্যান কত হবে, টোটাল ওয়ার্ক 140 ইন্টু 6, একজন ম্যান একদিনে করে কত 2 ইউনিট, তাহলে একজন ম্যান 7 দিনে কত কাজ করবে 2 ইন্টু 7, কারণ টোটাল ওয়ার্ক 140 ইন্টু 6 আর একজন ম্যান একদিনে করে 2 ইউনিট, তো 7 দিনে কত করবে 7 দুগুণে 14 ইউনিট। তাহলে কতজন ম্যান লাগবে টোটাল ওয়ার্ককে, এখানে আমরা একজন ম্যান একদিনে করছে 2, 7 দিনে করবে 14, অর্থাৎ একজন ম্যান 7 দিনে কত কাজ করছে সেটা দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করলে আমরা নাম্বার অফ ম্যান পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে 10, এখানে হচ্ছে 60। সো নাম্বার অফ ম্যান উইল বি রিকোয়ার্ড দ্যাট ইজ 60। বা তুমি এটাকে এরকমভাবেও দেখতে পারো যে ধরো নাম্বার অফ ম্যান হচ্ছে এক্স, তাহলে একজন ম্যান একদিনে করে 2 ইউনিট, তো এক্স জন ম্যান একদিনে কত করবে 2x, 7 দিনে কত করবে ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক টু বি ডান দ্যাট ইজ 140 ইন্টু 6। তো এখান থেকে তুমি 7 দুগুণে 14 এটা ক্যান্সেল করে দাও, এখানে 10 থাকবে, তো নাম্বার অফ ম্যান এক্স ইকুয়াল টু তুমি কত পেলে 60 পেলে, এভাবে হয়ে যাবে 60 মেন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, required to complete the half of the work in 7 days. Next question বলছে a certain job was assigned to a group of men to do it in 24 days, অর্থাৎ একটা গ্রুপ অফ ম্যান, কজন ম্যান সেটা আমরা জানি না, 24 দিনে একটা কাজ করার জন্য বলা হয়েছিল, বাট 14 men did not turn up for the job, 14 জন ম্যান তারা কাজে আসেনি। যতজন টোটাল শুরুতে অ্যাসাইন করা ছিল তাদের মধ্যে থেকে 14 জন আসেনি, অ্যান্ড দ্য রিমেনিং ম্যান ডিড দ্য জব ইন 32 ডেজ। তো 14 জন ম্যান কম এসেছে, তো রিমেনিং যারা এসেছে তারা 32 ডেজে কাজটা কমপ্লিট করেছে। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার অফ ম্যান ইন দ্য গ্রুপ। তো গ্রুপে ইনিশিয়ালি কতজন ম্যান ছিল? দেখো অরিজিনাল নাম্বার অফ ম্যান ধরলাম m, অরিজিনাল নাম্বার অফ ম্যান সেটা আমরা ধরলাম m। তাহলে 24 দিনে কাজটা করার কথা ছিল এবং এফিসিয়েন্সি অফ 1 ম্যান এটাকে আমরা ধরছি স্মল m ইউনিট পার ডে, তাহলে একজন ম্যান একদিনে করছে m ইউনিট, তো 24 দিনে কাজটা করার কথা ছিল, তাহলে 24 জন ম্যান একদিনে 24 জন ম্যান সরি একজন ম্যান একদিনে করছে m ইউনিট, ধরলাম m নাম্বার অফ ম্যান রয়েছে, তা 24 দিনে কত কাজ করবে 24 ইন্টু m। এবার এই কাজটাই কি হচ্ছে না 14 জন ম্যান আসেনি, তাহলে এখান থেকে কত হবে m মাইনাস 14 হবে, কারণ যেখানে শুরুতে m নাম্বার অফ ম্যান ছিল এখন কত m নাম্বার অফ 14। এটাকে এফিসিয়েন্সি না ধরেও তুমি করতে পারো, তুমি ধরলে শুরুতে ইনিশিয়ালি m নাম্বার অফ ম্যান ছিল, তো 24 দিনে কাজটা করার কথা ছিল, তাহলে টোটাল কাজ 24 ইন্টু m। এখন আমরা কি জানি না m মাইনাস 14 ম্যান রয়েছে এবং তারা কাজটা করেছে 32 দিনে, তাহলে ইন্টু 32 করতে পারো।
এটাকে সলভ করো, করলে তুমি পেয়ে যাবে 6 দিয়ে ক্যান্সেল করলে এটাকে 4 দিয়ে ক্যান্সেল করো। 8 দিয়ে করে দিন স্যার একবারে 3 আর 4। হ্যাঁ 8 দিয়ে কেটে যাবে। তো 8 দিয়ে ক্যান্সেল করলে 3 হবে, 8 দিয়ে ক্যান্সেল করলে 4 হবে। তাহলে এখানে 3m ইজ ইকুয়াল টু 4m মাইনাস 56। তাহলে m ইজ ইকুয়াল টু কত আসছে 56, অর্থাৎ অরিজিনাল নাম্বার অফ ম্যান ইন দ্য গ্রুপ কত ছিল 56। ইনিশিয়ালি 56 ম্যানকে আমরা অ্যালট করেছিলাম। এবার দেখো এটা আমরা কিভাবে লিখলাম, এই যে এক্সপ্রেশনটা আমরা লিখলাম 24m, অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে m1 ইন্টু d1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু d2। ব্যাপারটা কি, আমাদের একটা ফর্মুলা আছে না, m1 ইন্টু d1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু d2। তো এখানে যদি আমরা মেনকে রাখি এখানে, আর এখানে যদি আমরা ডেকে রাখি, তো প্রথমে এম নাম্বার অফ ম্যান আমরা ধরলাম, তাদের 24 দিনে কাজটা করার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 14 জন আসেনি, তার এসেছে কত m মাইনাস 14, তারা কাজটা করেছে 32 দিনে। তাহলে ইনিশিয়ালি যেটা থাকবে এটাকে আমরা 1 ধরবো, m1 d1, আর যেটা ফাইনালি রয়েছে 2 ধরবো, m2 d2। তো m1 ইন্টু d1, m1 মানে m ইন্টু d1 মানে 24 ইজ ইকুয়াল টু m2 মানে হচ্ছে m মাইনাস 14 ইন্টু d2, d2 মানে কত ইন্টু 32। তো এটাকে সলভ করলে আমরা m পেয়ে যাব। এবার যদি বলো এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে, m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2, সেটাও আমরা করতে পারি। এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে, এর পিছনে একটা লজিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট। সেটা হচ্ছে টাইমের সাথে ম্যান, টাইমের সাথে ওয়ার্কের রিলেশন। দেখো টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ম্যান, কারণ যদি একটা কাজ নির্দিষ্ট থাকে তো সেক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে কী হবে, দিন সংখ্যা কম লাগবে। তো টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ম্যান when w is equal to constant, when w is equal to constant, অর্থাৎ যখন লোক সংখ্যা বাড়বে তখন দিন সংখ্যা কমবে, আর যখন লোক সংখ্যা কমবে তখন দিন সংখ্যা কী হবে, তখন দিন সংখ্যা বাড়বে। আর টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ার্ক, যখন নাম্বার অফ ম্যান এম ইজ কনস্ট্যান্ট, যখন নাম্বার অফ ম্যান এম ইজ কনস্ট্যান্ট। এবার এই দুটোকে আমরা যদি কম্বাইন করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে কম্বাইন করলে আমরা কি পাবো, টাইম ইজ প্রপোর্শনাল টু ডব্লিউ বাই এম। এবার টি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ডব্লিউ বাই এম, এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এম ইন্টু টি বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ কনস্ট্যান্ট। তো এম ইন্টু টি বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ যদি ইনিশিয়ালি m1 নাম্বার অফ ম্যান থাকে, তারা যদি t1 টাইমে বা d1 ডেসে w1 ইউনিট কাজ করে, m1 নাম্বার অফ ম্যান d1 ডেসে যদি w1 ইউনিট কাজ করে, এবং m2 নাম্বার অফ ম্যান যদি d2 ডেসে w2 ইউনিট কাজ করে, তাহলে আমরা বলতে পারি m1 ইন্টু d1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু d2 বাই w2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তো এবার এখানে যেহেতু ওয়ার্কটা কনস্ট্যান্ট রয়েছে এই কোশ্চেনের ক্ষেত্রে, সুতরাং w1 w2টা ইকুয়াল হয়ে যাবে, কেটে যাবে। তো আলটিমেটলি m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2 হবে। এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা দিয়ে আমরা কোশ্চেনটা সলভ করলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ক্যান কমপ্লিট 3/5 অফ দ্য ওয়ার্ক ইন 9 days, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু 1/5 অফ দ্য সেম ওয়ার্ক ইন 7/4 days, find the time taken by B alone to complete the work। তাহলে আমরা আগে দেখে নেব এ একাকী পুরো কাজটা কত দিনে করে। এ 3/5 অফ দ্য ওয়ার্ক করবে কত দিনে, 9 days-এ। তাহলে 3/5 অফ দ্য পার্ট, তাহলে 1 ইউনিট করবে কত দিনে, 9 ইন্টু 5/3, অর্থাৎ কত দিনে না 15 days-এ। তাহলে এ একাকী কাজটা করবে 15 days-এ। দেন এ প্লাস বি 1/5 ইউনিট
কাজ করবে কত দিনে? 7/4 ডেজে, 1/5 ইউনিট। তাহলে টোটাল 1/5 ইউনিট বা 1/5 পার্ট, তাহলে 1 পার্ট করবে কত দিনে? 7/4 ইন্টু 5 ডেজে, তো 35/4 ডেজ। অর্থাৎ এ প্লাস বি তারা দুজনে মিলে টোটাল কাজটা করবে 35/4 ডেজে, আর এ আমাদের বলছে টোটাল কাজটা করবে 35 দিনে। তো এবার দেখো, আমরা যদি এটাকে এলসিএম মেথডে করি, এ এর টাইমটা আমরা পেয়ে যাচ্ছি 15 ডেজ, আর এ প্লাস বি এর টাইমটা আমরা পেয়ে যাচ্ছি 35/4 ডেজ। এবার তুমি এর এলসিএম করতে পারো। এলসিএম করলে কী পাবে? টোটাল ওয়ার্ক পাবে। এবার 35 আর 15 এর এলসিএম তুমি যখন করবে, 15 এর মধ্যে কি আছে? 3 ইন্টু 5 আছে, আর 35 এর মধ্যে কি আছে? 5 ইন্টু 7 আছে, অর্থাৎ 5টা কমন, আর 3 সাথে 21, তো 5 একুশ 105, আর নিচে তো 1 থাকবে, কারণ ফ্র্যাকশনের এলসিএম এর নিয়ম হচ্ছে এলসিএম অফ নিউমারেটর বাই এইচসিএফ অফ ডিনোমিনেটর। তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর ফোর এইচসিএফ 1। সো টোটাল ওয়ার্কটাকে আমরা ধরলাম 105 ইউনিট। এবার ওয়ার্ক পার ডে বার করবো, অর্থাৎ এফিসিয়েন্সি ইউনিট পার ডে। তো এ 15 ডেজে করে 105 ইউনিট, 105, তাহলে একদিনে করবে 7 ইউনিট। বি 35/4 ডেজে করবে 105 ইউনিট, তাহলে একদিনে কত করবে? 105/35/4, এটা কাটলে 3 হবে, 3 4 12 ইউনিট এ প্লাস বি। তো এ প্লাস বি একদিনে করছে 12 ইউনিট, সেখান থেকে এ একদিনে করছে 7 ইউনিট। তো এফিসিয়েন্সি অফ বি আমরা পেয়ে যাব। বি একদিনে কত করবে? এ প্লাস বি 12, সেখান থেকে এরটা আমরা 7 মাইনাস করে দেবো, অর্থাৎ 5 ইউনিট পার ডে। তাহলে বি কমপ্লিট কাজটা করবে কত দিনে? কমপ্লিট কাজটা হচ্ছে 105 ডিভাইডেড বাই বি একদিনে করে 5 ইউনিট, তাহলে 21 দিনে। এভাবে করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। বাট এই অঙ্কটা আরও সহজে করা যায়, আমি তোমাকে জাস্ট এলসিএম মেথডটা বলে দিলাম। এবার এটাকে তোমরা এক্সামে যদি আসে কীভাবে করবে? এক্সামে আমরা এত কিছু না করে, এই যে প্রথম অংশটা আমরা করেছি না, ওখান থেকে আমরা ডিরেক্ট অ্যান্সার বার করতে পারবো। আমি বলে দিচ্ছি কীভাবে। দেখো, এ 9 ডেজে করছে 3/5 ওয়ার্ক, তাহলে এ 1 ডেজে কত করবে? 3/5 ইন্টু 9, তাহলে কত হচ্ছে? 1/15 পার্ট। 1/15। বি বি আর এ দুজনে মিলে, অর্থাৎ এ প্লাস বি দুজনে মিলে 4/7 ডেজে করছে 1/5 পার্ট, তাহলে 1 ডেজে কত করবে? এখানে 1/5 ইন্টু, এটা কি আছে? 4/7, তো উল্টো হয়ে যাবে। তো উল্টো হয়ে গেলে কি হবে? 7/4 ছিল, উল্টো হয়ে গেলে 4/7 হবে, তাহলে কত হচ্ছে? 4/35 পার্ট। তো এ প্লাস বি একদিনে করছে 4/35, সেখান থেকে এ একদিনে করছে কত? 1/15, তাহলে বি একদিনে কত কাজ করছে আমরা পেয়ে যাব। বি একদিনে কত কাজ করবে? তাহলে দেখো, বি 1 ডেজে কত কাজ করবে আমরা পেয়ে গেলাম। এ প্লাস বি 1 ডেজে করছে 4/35, সেখান থেকে এ এর একদিনের কাজটাকে আমরা কি করলাম? মাইনাস করে দিলাম, তাহলে বি একদিনে করছে 1/21 পার্ট। তাহলে বি কমপ্লিট কাজটা করবে কত দিনে? উল্টো করে দাও, অর্থাৎ 21 ডেজে। তো তুমি এটাকে এভাবেও করতে পারো। এই কোশ্চেনে বলছে এফিসিয়েন্সি অফ অনুরাগ ইজ 2 times more than efficiency of Ayush. Both Anurag and Ayush start working alternately, starting with Anurag, and they complete the work in 37 days. If Shivam alone complete the same work in 50 days, then find in how many days Ayush and Shivam together can complete the work. তাহলে এই কোশ্চেনটাকে আমরা কি করতে পারি? এখানে বলেছে যে এফিসিয়েন্সি অফ অনুরাগ ইজ 2 times more than এফিসিয়েন্সি অফ আয়ুষ। তো এফিসিয়েন্সি রেশিও যদি আমরা দেখি, অনুরাগের সাথে আয়ুষের, সেটা কত না? অনুরাগের এফিসিয়েন্সি আয়ুষের এফিসিয়েন্সি থেকে 2 times বেশি, অর্থাৎ আয়ুষের যদি 1 হয়, অনুরাগের কত হবে? 1 + 2। কারণ দেখো বলেছে 2 times more, মানে আয়ুষের যদি 1 হয়, তাহলে 1 এর থেকে 1 এর ডবল, 2 times বেশি, অর্থাৎ 3:1। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। তো আয়ুষ যদি একদিনে 1 ইউনিট কাজ করে,
তাহলে অনুরাগ কত করবে? অনুরাগ করবে 3 ইউনিট। আয়ুষ যদি একদিনে এক্স ইউনিট কাজ করে তাহলে অনুরাগ করবে কত? 3x ইউনিট। তাহলে আমরা অনুরাগ আর আয়ুষের এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেলাম। অনুরাগ এবং আয়ুষের কি পেলাম আমরা? এফিসিয়েন্সি রেশিও। এবারে তারা অল্টারনেটলি কাজ শুরু করছে, অর্থাৎ আচ্ছা আমরা অনুরাগকে এ দিয়ে ডিনোট করছি আর আয়ুষকে বি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, বারবার করে লিখতে হচ্ছে। তাহলে প্রথম দিন অনুরাগ কাজ করছে, তারপরের দিন আয়ুষ মানে বি কাজ করছে, তারপরের দিন আবার অনুরাগ এ কাজ করছে, তারপরের দিন আবার আয়ুষ বি কাজ করছে, এরকমভাবে কাজটা হচ্ছে। এভাবে কাজটা হলে 37 ডেজে গিয়ে কাজটা শেষ হচ্ছে। তাহলে 37 ডেজ, দেখো অড নাম্বার অফ ডেজ, তার মানে প্রথম, তৃতীয়, দেন পঞ্চম, এই দিনগুলোতে কে কাজ করছে? অনুরাগ কাজ করছে। আর অড নাম্বার অফ ডেজগুলোতে অনুরাগ কাজ করছে। আর ইভেন নাম্বার অফ ডেজগুলোতে কে কাজ করছে? আয়ুষ কাজ করছে। যদি আমরা 6 দিন নেই, অর্থাৎ যদি আমরা ইভেন নাম্বার অফ ডেজ নেই, আচ্ছা তাহলে এখানে দেখো যদি আমরা 6 দিন দেখি, 6 দিনের মধ্যে অনুরাগ 3 দিন আর আয়ুষ 3 দিন। কিন্তু যদি 7 দিন দেখি, মানে অড নাম্বার অফ ডেজ, সেক্ষেত্রে সপ্তম দিন কে করবে? অনুরাগ করবে। অর্থাৎ সেক্ষেত্রে অনুরাগের হচ্ছে 4 দিন, আয়ুষের হচ্ছে 3 দিন। তো যেহেতু এখানে অড নাম্বার অফ ডেজ রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল 37 ডেজে তারা কাজটা করেছে। যদি 36 হতো তাহলে 18 হতো, যদি 36 হতো তাহলে 18 করে হতো। যেহেতু 37 রয়েছে, তাহলে একদিন বেশি কি হবে? যে স্টার্টিং করলো সে, অর্থাৎ অনুরাগের একদিন বেশি হবে। অর্থাৎ এখানে অনুরাগকে আমরা এ দিয়ে ডিনোট করছি, আয়ুষকে বি দিয়ে ডিনোট করছি। যদি 36 ডেজে কাজটা হতো তাহলে 18 সমানভাবে হতো। যেহেতু 37 ডেজ, তাহলে নেক্সট অড নাম্বার অফ ডেজ তো অনুরাগ করছে, অর্থাৎ এ করছে। তাহলে অনুরাগ করবে 19 দিন আর আয়ুষ করবে 18 দিন। এটা আগে আমরা দেখে নেব। এবার আমরা টোটাল ওয়ার্কটা দেখব। টোটাল ওয়ার্ক দেখো, অনুরাগ একদিনে করছে 3 ইউনিট আর আয়ুষ একদিনে করছে 1 ইউনিট। তাহলে অনুরাগ 19 দিনে কত কাজ করবে? 19 ইন্টু 3, প্লাস আয়ুষ একদিনে করে 1 ইউনিট, তাহলে 18 দিনে কত কাজ করবে? 18 ইন্টু 1 ইউনিট। তাহলে এখানে কত? 3 19 57 প্লাস 18 1 18, তাহলে কত হচ্ছে? 75 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা আমি পেয়ে গেলাম 75 ইউনিট। সো উই গট দ্য টোটাল ওয়ার্ক। এবার শিবম এই কাজটা একা করে 50 দিনে, তাহলে আমরা এখান থেকে এফিসিয়েন্সি অফ শিবম পেয়ে যাব। এফিসিয়েন্সি অফ শিবম, শিবমেরটাকে আমরা এস ধরলাম। তাহলে এফিসিয়েন্সি অফ শিবম কত? টোটাল ওয়ার্ক 75 ইউনিট, সে 50 দিনে করে, তাহলে একদিনে কত করবে? 1.5 ইউনিট। তাহলে 1.5 ইউনিট পার ডে, এটা হচ্ছে শিবমের এফিসিয়েন্সি। এবার বলছে শিবমের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার বলছে ইন হাউ মেনি ডেজ শিবম অ্যান্ড আয়ুষ টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। এবার বলছে টাইম টেকেন বাই শিবম অ্যান্ড আয়ুষ। আয়ুষ মানে কে? বি। আয়ুষকে আমরা বি দিয়ে ডিনোট করেছি। ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 75। শিবম একদিনে করছে 1.5 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর তো 1 ইউনিট, কারণ আয়ুষের তো 1 ইউনিট না, প্লাস 1। এবার তুমি বলবে স্যার এটা শিবমের তো আমি 50 ডেজ দিয়ে করেছি, এটা কি করে আমি এখান থেকে বসাবো? কারণ আমি তো টোটাল ওয়ার্কটা যেটা 75 ধরেছি, এটা তো এর রেসপেক্টেই এসছে না, সুতরাং আমরা দুটোকে একসাথে ইউজ করতে পারবো। তাহলে এখানে 20, এখানে 75 বাই এখানে কত হচ্ছে? 2.5, এটা কাটলে এখানে 10 হচ্ছে, এটা কাটলে কত? 3, তাহলে কত হচ্ছে? 30 ডেজ। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে শিবম আর আয়ুষ মিলে কাজটা কত দিনে করবে? শিবম আর আয়ুষ মিলে কাজটা করবে 30 ডেজে। নেক্সট কোশ্চেন বলছে দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ টু দ্যাট অফ বি ইজ 5:4. A starts the work alone and takes some days to do 33 1/3%, that is 1/3 of the work, while B takes 10 days more than A to complete the remaining work. Find the difference in time while they work alone to complete the work. অর্থাৎ এ এবং বি এর একাকী কাজ করার যে টাইমের ডিফারেন্স সেটা বার করতে বলেছে। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এফিসিয়েন্সি রেশিও এ আর বি এর ক্ষেত্রে সেটা কত? 5:4। এটা মেন্সের কোশ্চেন, আমরা যত এগোবো আস্তে আস্তে কোশ্চেনগুলো ডিফিকাল্ট হতে থাকবে। তো এফিসিয়েন্সি রেশিও আমরা এ আর বি যদি দেখি, A/B, সেটা কত? সেটা হচ্ছে 5:4।
এবার এ স্টার্টস দ্য ওয়ার্ক অ্যালোন, এ একাকী কাজটা শুরু করলো, অ্যান্ড টেক সাম ডেজ টু ডু 33 1/3% অফ দ্য ওয়ার্ক। এবার কিছু দিনে সে 33 1/3% কাজ করলো, অর্থাৎ 1/3 কাজ করলো। এবার এখানে একটা জিনিস দেখো, এখান থেকে তুমি এফিসিয়েন্সি রেশিও 5:4 পাচ্ছ, কিন্তু টাইম তো আমরা এখনো পাইনি। তো আমরা এক কাজ করি, এই এফিসিয়েন্সি রেশিওকে রিভার্স করে আমরা টাইম রেশিও বার করে নিই। এফিসিয়েন্সি রেশিও যদি 5:4 হয়, তাহলে টাইম রেশিও কত হবে? তাহলে টাইম রেশিও হবে 4:5। অর্থাৎ এ যদি 4 দিনে কাজটা করে, বি করবে কত দিনে? 5 দিনে। এবার এক্স্যাক্ট দিনটা তো আমরা জানি না, এক্স্যাক্ট ডেটা তো আমরা জানি না। তো এখানে এ ধরলাম 4x ডেজে কাজটা করে, এর টাইমটাকে আমরা ধরলাম 4x, আর বি এর টাইমটাকে আমরা ধরলাম 5x ডে। এ করছে 4x ডেজে একটা কাজ, আর বি একটা কাজ করছে 5x ডেজে। এ 4x ডেজে একটা কাজ করে, আর বি করছে 5x ডেজে, কমপ্লিট কাজ। তাহলে এ 4x ডেজে কমপ্লিট কাজটা করছে, তাহলে 33.33% অর্থাৎ 1/3 কাজ করবে কত দিনে? 4x/3 ডেজে। তাহলে এ কত দিনে 33.33% কাজ করবে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ 1 পার্ট মানে কমপ্লিট কাজটা করছে 4x ডেজে, তাহলে 1/3 পার্ট, কারণ 33 1/3% মানে কি 1/3, 1/3 পার্ট কাজ করবে কত দিনে? 4x/3 ডেজে। এবার বি রিমেনিং কাজটা 10 দিন বেশি সময় নিচ্ছে, তো বি কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক in 10 more days. B completes the remaining work in 10 more days. অর্থাৎ এ যত দিনে করছে, বি তার থেকে 10 দিন বেশি সময় নিচ্ছে। তাহলে রিমেনিং কাজটা করতে বি এর কত সময় লাগবে আগে আমরা বার করে নিই। তো বি এর ক্ষেত্রে আমরা জানি যে বি ওয়ান পার্ট কাজ করে কত দিনে? 5x ডেজে। তো 1/3 কাজ যদি এ করে নেয়, রিমেনিং কত থাকবে? 2/3। তো 2/3 কাজটা বি কত দিনে করবে? 5x ইন্টু 2/3 ডেজ, অর্থাৎ 10x/3 ডেজ। তো রিমেনিং কাজটা বি কত দিনে করবে? রিমেনিং কাজটা বি কত দিনে করবে? না 10x/3 ডেজ। এবার এই দুটো থেকে আমরা একসাথে পাচ্ছি যে এই রিমেনিং কাজটা বি 10 দিন বেশি সময় নিচ্ছে। দেখো, বি টেক্স 10 days মোর দ্যান এ টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। অর্থাৎ দেখো, এ স্টার্টস দ্য ওয়ার্ক অ্যালোন অ্যান্ড টেক্স সাম ডেজ টু ডু 33 1/3% অফ দ্য ওয়ার্ক। তো টেক্স সাম ডেজ মানে কতদিন নিয়েছে আমরা জানি না এই 33 1/3% কাজটা করার জন্য। ওয়াইল বি টেক্স 10 days মোর, 10 days মোর মানে কার থেকে 10 days বেশি? মানে এই এ এর দিনের থেকে 10 days বেশি নিচ্ছে টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বি এর এই সময়টা এ যত দিনে করেছে তার থেকে 10 দিন বেশি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? বি এর সময়টা অর্থাৎ 10x/3, এটা কি না এর টাইম অর্থাৎ 4x/3 তার থেকে 10 দিন বেশি। তাহলে মাইনাস করলে কত হবে? 6x/3 ইজ ইকুয়াল টু 10, এটা করলে 2, অ্যান্ড ফ্রম দেয়ার উই হ্যাভ x ইকুয়াল টু 5। তো x ইকুয়াল টু 5 পেলাম আমরা, x এর ভ্যালু আমরা 5 পেলাম। এবার x এর ভ্যালু 5 পেলাম, অর্থাৎ এবার বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার টাইম। তাহলে এ কে আমরা ধরেছি 4x দিন, আর বি কে আমরা ধরেছি 5x দিন। তাহলে ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ টাইম কত হবে? বি এর টাইমটা 5x, আগে বি হবে যেহেতু বি এর সময়টা বেশি লাগছে, আগে বি কে রাখো তারপরে এ কে রাখো। বি এর টাইমটা 5x আর এ এর টাইমটা 4x, ডিফারেন্স কত? x দিন, আর x এর ভ্যালু কত? 5। x যেহেতু 5, তার মানে তাদের ডিফারেন্স, তারা নিজেরা কাজ করলে কত সময় করবে, এই ডিফারেন্সটা হচ্ছে 5 days। তাহলে তারা দুজনে কাজ করলে যখন ইন্ডিভিজুয়াল টাইমটা নেবে তাদের ডিফারেন্সটা 5 days। আচ্ছা, 1/3 আর 2/3টা কীভাবে আসে আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কোশ্চেনে বলেই দিয়েছে যে এ 33 1/3% কাজটা করেছে আগে,
এ আগে কত কাজ করেছে, এ তো নিজে কাজটা শুরু করলো, তাহলে কত কাজ করেছে, 33 1/3% কাজ করেছে। 33 1/3% মানেই 1/3, অর্থাৎ এ 1/3 কাজ করেছে কত দিনে। এ তো আমরা এ টোটাল ডেটাকে তো আমরা 4x ধরেছি, তার মানে এ টোটাল কাজটা কত, 1 পার্ট, 1 পার্ট করছে 4x ডেজে, তাহলে 33 1/3% মানে কি 1/3 পার্ট, মানে এটা 33 1/3%, মানে কত 1/3 পার্ট করবে 4x/3 ডেজে। এবার এ যখন 1/3 কাজ করে নিল, এ যখন 1/3 কাজ করে নিল, তাহলে বি এর জন্য কত পড়ে থাকলো, 1 - 1/3, তাহলে সেক্ষেত্রে কত হ্যাঁ হবে, 2/3, 2/3। হ্যাঁ ঠিক তাহলে আছে। এবার বি 1 ইউনিট কাজ করছে, দেখো বি, আমরা তো বি এর টাইমটাকে 5x ধরেছি, অর্থাৎ 1 পার্ট কাজ করছে 5x টাইমে, তাহলে রিমেনিং কাজ 2/3 পার্ট কাজ করবে কত সময়, 10x/3 ডেজে। তাহলে আমরা বি এর টাইম পেয়ে গেলাম। এবার বি এর টাইমটা এর টাইমের সাথে 10 দিন বেশি, তাহলে এটাকে আমরা বি এর টাইমটা এর টাইমের থেকে 10, কারণ এখানে বলে দিয়েছে যে এ শুরুতে যতদিন কাজ করেছে, বি রিমেনিং কাজটা তার থেকে 10 দিন বেশি সময় নিয়েছে, বি রিমেনিং কাজটা তার থেকে 10 দিন বেশি সময় নিয়েছে, তাহলে বি এর টাইম 10x/3, এটা কি হচ্ছে না, এ যতদিন নিয়েছে তার থেকে 10 দিন বেশি করে, সেখান থেকে আমরা এক্স পেলাম। এবার টাইমের ডিফারেন্স কত, এক্স, দ্যাট ইজ 5 ডেজ।